দিয়ে দিছি। হ্যাঁ, ওকে। ঠিক আছে, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ না সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের লেকচার হলো সফটওয়্যার চেঞ্জ। হ্যাঁ, সফটওয়্যার চেঞ্জটা কি আসলে? সফটওয়্যার চেঞ্জটা হলো যে তুমি সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করে ফেললা, সফটওয়্যার ডেলিভারও দিয়ে দিলা, দেওয়ার পরে তারপর ধরো কিছুদিন চালানোর পরে যে ক্লায়েন্ট সে মনে করলো যে তোমার সফটওয়্যারটাকে কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো সেই চেঞ্জটাই কিভাবে করবা সেটাই হলো আজকের লেকচারের মূল বিষয়। তো সফটওয়্যার চেঞ্জের ভিতরে আসলে শুধু চেঞ্জ যে ব্যাপারটা সেটা আসবে না, সেটার ভিতরে মেনটেনেন্স ব্যাপারটাও এসে যাবে। সফটওয়্যারের তৈরি করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো মেনটেনেন্স, সফটওয়্যার মেনটেনেন্স। আর সফটওয়্যার মেনটেনেন্সের জন্য ধরো তোমার সফটওয়্যার তৈরি করতে যেই খরচ হয়, সফটওয়্যার মেনটেনেন্সের জন্য তার থেকে অনেক বেশি খরচ হয়, যেটা আমাদের লেকচারে আছে, তোমরা শেষ দিকে যে দেখবা সেটা সফটওয়্যার চেঞ্জের ক্ষেত্রে কি কষ্ট হয় সেটা দেখবা আর কি। তো সফটওয়্যার চেঞ্জের ব্যাপারটা কি আসলে যেটা আমি বললাম একটু আগে, সেটাই ম্যানেজিং দ্য প্রসেস অফ সফটওয়্যার সিস্টেম চেঞ্জ। হ্যাঁ, সফটওয়্যার সিস্টেম চেঞ্জটাকে ম্যানেজ করে। এই যে যেটা আমি বললাম যে আজকের ইয়াটার অবজেক্টিভসটা কি, হ্যাঁ, আজকের লেকচারের অবজেক্টিভসটা কি, এক্সপ্লেইন ডিফাইন স্ট্র্যাটেজিজ ফর চেঞ্জিং সফটওয়্যার সিস্টেম। হ্যাঁ, তো এই জায়গায় আমরা দেখবো সফটওয়্যার মেইনটেনেন্সের ব্যাপারটা দেখবো, আর্কিটেকচারাল ইভ্যালুয়েশনটা দেখবো, সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিংটা দেখবো। হ্যাঁ, তো প্রত্যেকটারই আলাদা আছে, সফটওয়্যার মেইনটেনেন্সটা কি, আর্কিটেকচারাল ইভ্যালুয়েশনটা কি, সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিংটা কি, সেগুলা শেষ দিকে সবগুলো ডিটেলস বলা আছে। হ্যাঁ, এই জায়গায় জাস্ট আমি বললাম যে আমাদের অবজেক্টিভটা কি আজকে আমাদের। হ্যাঁ, আর আরো আছে হলো টু এক্সপ্লেইন দ্য প্রিন্সিপালস অফ সফটওয়্যার মেইনটেনেন্স। হ্যাঁ, সফটওয়্যার মেইনটেনেন্সের যে প্রিন্সিপালটা আছে সেই প্রিন্সিপাল গুলো একটু এক্সপ্লেইন করা। এছাড়া হলো টু ডেসক্রাইব দ্য ট্রান্সফরমেশন অফ লিগেসি সিস্টেম ফর সেন্ট্রালাইজড টু ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার। এই জায়গায় আরেকটা ইয়া হলো যে মানে চেঞ্জের ক্ষেত্রে যেটা বলতেছি যে লিগেসি সিস্টেম, যে ধরো একটা এক্সিস্টিং সিস্টেম আছে, তো যেটা হলো সেন্ট্রালাইজ একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে তুমি ডিস্ট্রিবিউটেড ওয়েতে তুমি আবার এটাকে ইমপ্লিমেন্ট করবা। তো সেটাও এখানে দেখানো হবে যে লিগেসি সিস্টেমটাকে কিভাবে ইয়া করা হয় আর কি, ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারে কিভাবে রূপান্তর করা হয়। এই জায়গায় দেখো সফটওয়্যার চেঞ্জের জন্য ইনএভিটেবল মানে সেটা কি জানো? ইনএভিটেবল মানে হলো অপরিহার্য। হ্যাঁ, কোনটা? সফটওয়্যার চেঞ্জের ক্ষেত্রে অপরিহার্য। তো সফটওয়্যার চেঞ্জের ক্ষেত্রে অপরিহার্য হলো মানে কখন তুমি সফটওয়্যার চেঞ্জটা করবা। অপরিহার্য মানে হলো এই জায়গায় সফটওয়্যার চেঞ্জ ইজ ইনএভিটেবল, কখন সেটা অপরিহার্য হয়ে যাবে সফটওয়্যার চেঞ্জটা, সেটা হলো নিউ রিকোয়ারমেন্টস ইমার্জ হোয়েন দ্য সফটওয়্যার ইজ ইউজড। যখন তোমার নতুন কোনো রিকোয়ারমেন্টস ইমার্জ করবে, তুমি সফটওয়্যারটা যখন ব্যবহার করবা তখন সফটওয়্যারটা চেঞ্জ করা ইনএভিটেবল হয়ে যাবে। দ্য বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ, বিজনেসের তোমার এখন একটা এনভায়রনমেন্টে আসো, কিছুদিন পর আরেকটা এনভায়রনমেন্টে চলে যাবা, অথবা তোমার বিজনেসের ধরন চেঞ্জ হইলো, তখন হয়তো তুমি একটা সময় এক ধরনের বিজনেসের কথা চিন্তা করে তুমি তোমার সফটওয়্যারটা ডেভেলপ করছিলা, আর পরে দেখা গেল তোমার সফটওয়্যার বিজনেসের ধরন আবার অন্যরকম হয়ে গেছে, বিজনেসের এনভায়রনমেন্ট অন্যরকম হয়ে গেছে, তখন আবার চেঞ্জ করার দরকার পড়বে। হ্যাঁ, তোমার বিজনেসের জন্যই। তো এররস মাস্ট বি রিপেয়ার্ড। তো ধরো হঠাৎ করে তোমার সফটওয়্যারের ভিতরে কোনো এরর ওয়াকার করলো, তো এরর ওয়াকার করলে তখন তোমার তো সেটা তো রিপেয়ার করতে হবে, তখন সফটওয়্যারটা চেঞ্জ করতে হবে। নিউ ইকুইপমেন্ট মাস্ট বি অ্যাকোমোডেড। ধরো নতুন কোনো ইকুইপমেন্ট আসলো, তো সেটাকে তোমার সফটওয়্যারের সাথে অ্যাকোমোডেট করার জন্য তোমার সফটওয়্যার চেঞ্জটা দরকার লাগবে। দ্য পারফরমেন্স আর রিলায়েবিলিটি মে হ্যাভ টু বি ইমপ্রুভ। তো তোমার পারফরমেন্স, সফটওয়্যারের পারফরমেন্স লো হয়ে গেল অনেকদিন চালানোর পরে, সেটাকে ইমপ্রুভ করার জন্য তোমার সফটওয়্যার চেঞ্জটা দরকার পড়বে। তারপর হলো সফটওয়্যার চেঞ্জেস স্ট্র্যাটেজিসটা কি হবে। হ্যাঁ, সফটওয়্যার চেঞ্জেস যেটা আমি বললাম যে সফটওয়্যার চেঞ্জের ভিতরে অটোমেটিক্যালি সফটওয়্যার মেইনটেনেন্সের ব্যাপারটা এসে যাবে, সফটওয়্যার চেঞ্জের ভিতরে সফটওয়্যার মেইনটেনেন্সটা পড়ে আর কি। হ্যাঁ, সফটওয়্যার মেইনটেনেন্স একটা হলো
তোমার ওভারঅল সফটওয়্যারের চেঞ্জটা হবে, আর একটা হলো তোমার যে এক্সিস্টিং সফটওয়্যারটা আছে সেটার ছোটখাটো যে ত্রুটিগুলা থাকবে সেই ত্রুটিগুলা সারানোই হলো সফটওয়্যার মেইনটেনেন্সটা আর কি। আর হলো ওই যেটা আমি বললাম যে তোমার সফটওয়্যার বিশাল একটা চেঞ্জ, আর্কিটেকচারাল চেঞ্জ যখন করার দরকার পড়বে তখন সেটাকে বলা হবে যে আর্কিটেকচারাল ট্রান্সফরমেশন। তোমার এখন একটা আর্কিটেকচার আছে, একটা স্ট্রাকচার আছে তোমার সফটওয়্যারের, হঠাৎ করে তোমার ক্লায়েন্ট বললো যে না এটা আমাকে এই ধরনের, আমার এই ইয়াটা ভালো লাগতেছে না, অথবা আমার এটা পছন্দ হচ্ছে না, হ্যাঁ, অথবা আমার এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতেছে না, তা আমাকে এই সফটওয়্যার আর্কিটেকচারাল অথবা স্ট্রাকচারাল চেঞ্জ করার দরকার, তখন তুমি আর্কিটেকচারাল ট্রান্সফরমেশনের দিকে যাবা। তারপর হলো সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিং মানে কি? রি ইঞ্জিনিয়ারিং হলো আবারও কিছু ধরো ফাংশনালিটি, ধরো নতুন কিছু ফাংশনালিটি তোমাকে ক্লায়েন্ট বললো যে আপনি আমার সফটওয়্যারটা ডেভেলপ করে দিয়েছেন, তো আমার এখন নতুন এই ফাংশনটা দরকার, হ্যাঁ, তো এই ফাংশনটা নতুন করে অ্যাড করে দেওয়াটা হলো রি ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, অথবা স্ট্রাকচারাল মডিফিকেশনও হইতে পারে রি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তো এটা হলো সফটওয়্যার চেঞ্জ স্ট্র্যাটেজি। কোন স্ট্র্যাটেজিতে তুমি সফটওয়্যারটা চেঞ্জ করবা। ইভালুয়েশন ডিনামিক্স, হ্যাঁ, ইভালুয়েশন হলো বিবর্তন। The program evaluation dynamics is the study of the process of system change. আপনার মেজর এম্পিরিক্যাল স্টাডি, দুইজন রিসার্চার আছে, লেহম্যান এন্ড বেলাডে, propose that there were a number of laws which applied to all system as they evolve. মানে কিছু ল তারা এই দুইজন রিসার্চার সেট করছে, যখন একটা কোনো প্রোডাক্ট এক জায়গায় এক প্রসেস থেকে আরেক প্রসেসে যাবে, মানে মোট কথা হলো বিবর্তিত হবে, তখন কিছু ল ফলো করতে হবে, সেই লটা ওনারা দুইজন সেট করছে। হ্যাঁ, তো এম্পিরিক্যাল স্টাডিটা তোমাদেরকে বোঝার জন্য বলি, যদি এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গা না, বাট তোমাদের রিসার্চের ক্ষেত্রে কাজে লাগবে। এম্পিরিক্যাল স্টাডিটা হলো যেটা হলো তোমার অবজারভেশনের মাধ্যমে তুমি এই জিনিসটা বের করে নিয়ে আসবা। অবজারভেশনটা কি রকম হতে পারে? সেই অবজারভেশনটা হতে পারে যে তোমার তুমি একটা সার্ভে চালালা তোমার একটা প্রোডাক্টের উপরে, অথবা তোমার ক্লায়েন্টের যে আছে ক্লায়েন্টের একটা ইন্টারভিউ করলা, হ্যাঁ, সেই ইন্টারভিউ থেকে যে জিনিসগুলো, অথবা একজন না, ধরো তুমি একটা ম্যাথ পিপলের জন্য একটা সফটওয়্যার তৈরি করলা, হ্যাঁ, তা ম্যাথ পিপলের জন্য, ম্যাথ পিপল মানে হলো যে তোমার সফটওয়্যারটা অনেক অনেক কোম্পানি ইউজ করবে, একটা ইন্ডিভিজুয়াল একটা স্পেসিফিক কোম্পানি না, তোমার অনেকগুলা কোম্পানি ইউজ করবে তোমার, তাদের ভিতরে তুমি একটা ইন্টারভিউ চালু করলা, অথবা সার্ভে করলা, সেই সার্ভে থেকে যা রেজাল্ট পেলা সেটাই হলো এম্পিরিক্যাল স্টাডি। অথবা এক্সিস্টিং যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেম গুলাকে তুমি অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিস করে তুমি আবার নিজে একটা কিছু পাইলা, সেটা তারপরে তুমি ইউজ করলা, সেটা হলো এম্পিরিক্যাল স্টাডি। তারপরে দেয়ার আর সেন্সিবল অবজারভেশন রাদার দেন লজ। হ্যাঁ, কিছু সেন্সিবল অবজারভেশন আছে যেটা ল এর বাইরে, দে আর অ্যাপ্লিকেবল টু লার্জ সিস্টেম ডেভেলপড বাই লার্জ অর্গানাইজেশন। কিছু সবসময় যে ল এর ভিতরে থাকতে হবে তাও না, বাট কিছু ধরো অবজারভেশন আছে যেগুলো হয়তো ল এর বাইরে, সেগুলো হয়তো তুমি তোমার সফটওয়্যার চেঞ্জের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবা আর কি। এগুলো হলো লেহম্যানস ল। এই জায়গায় এটা দেখে নেবে, লেহম্যানস লটা মূলত যে আমাদের সফটওয়্যার প্রোডাক্টের জন্য প্রযোজ্য তা না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যখন ইভলিউশনের ব্যাপারগুলো আসবে, বিবর্তনের ব্যাপার আসবে, একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে যাওয়ার ব্যাপারগুলো আসবে, তখন এই লেহম্যান লজের এই জিনিসগুলা ফলো করা হয়, সেটা একটু দেখে নিবা আর কি। এই জায়গায় বলা আছে কন্টিনিউইং চেঞ্জ কখন হবে না হবে, হ্যাঁ, ইনক্রিজিং কমপ্লেক্সিটিটা কখন হবে, লার্জ প্রোগ্রাম ইভলিউশনটা কখন হবে, অর্গানাইজেশন স্টেবিলিটি, হ্যাঁ, কনজারভেশন ফ্যামিলিয়ারিটি কখন হবে, সেগুলো এখানে বলা আছে ডেসক্রিপশনে, সেটা তোমরা একটু দেখে নিবা। তো সেটাই অনুযায়ী, মানে এই অনুযায়ী লটা যে ফলো করতে হবে তাই না, আর তোমার নিজস্ব অবজারভেশন যদি মনে করো যে ল এর বাইরে, হ্যাঁ, সেই লটার সাথে ম্যাচ করতেছে, তারপরে তুমি তোমার নিজস্ব অবজারভেশন তুমি তোমার সফটওয়্যার ইউজ করতে পারবা, বাট বেসিক্যালি এই লটা ফলো করেই আগায় আর কি। applicability of Layman's laws. This is not yet been established. Not yet been established. They are generally applicable to large tailored system developed by large organization. বেসিক্যালি এই লটা মানে ছোটখাটো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এসব ল আসলে ইয়া করা হয় না, ব্যবহার করা হয় না, তো ফলো করা হয় না।
আমরা সাধারণত যে সফটওয়্যারগুলো তৈরি করি এগুলো ফলো করা হয় না অনেক বড় বড় যে সফটওয়্যারগুলো আছে। আমি সবসময় বলি বড় বড় সফটওয়্যারগুলা কোনগুলা? বড় বড় সফটওয়্যারগুলো হলো এয়ার ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম, হ্যাঁ? এটাতে দিয়ে ধরো সারা বিশ্বের যত এয়ার ট্রাফিক আছে সকল কিছু মনিটর করা হয়। আর সারা বিশ্বে তো প্রতি সেকেন্ডে হয়তোবা কয়েক হাজার থেকে বোধহয় বেশি তোমার এয়ার প্রতি সেকেন্ডে চলাচল করে। হ্যাঁ, সারা বিশ্বে। তো ওই সেরকম একটা সিস্টেম তোমার মেইনটেইন করার জন্য যে ধরনের সফটওয়্যার লাগে সেগুলো হয়তো, অথবা টেলিকমিউনিকেশন সেক্টরে পুরো টেলিকমিউনিকেশন সিস্টেমটাকে মনিটর করার জন্য ধরো আমার তো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কল প্রতি সেকেন্ডে আমাদের আসা যাওয়া করে, হ্যাঁ? তো সেই জিনিসগুলো তো মেইনটেইন করার জন্য একটা সফটওয়্যার লাগে। তো সেই সফটওয়্যার গুলাকে মানে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে সফটওয়্যারটা তৈরি করা হয় সেই ধরনের সফটওয়্যারে হয়তো বা তোমার এই লেম এন্ড লস গুলা অ্যাপ্লাই করা হয় আর কি, হ্যাঁ? এই জন্য বললাম যে বড় বড় আর কি, ছোট ছোট আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি সেগুলো মূলত অবজারভেশনের ভিত্তিতেই তৈরি করে ফেলা হয় আর কি। তো এই জায়গায় বলা আছে ইট ইজ নট ক্লিয়ার হাউ দে শুড বি মডিফাইড ফর, হ্যাঁ, shrink wrapped software products system that incorporate a significant number of cost components, small organization, medium size system, এগুলাতে ইউজ করা হবে না। তারপরে যেটা বললাম যে সফটওয়্যার চেঞ্জের ভিতরে সফটওয়্যার মেইনটেনেন্স ব্যাপারটা এসে যাবে। সফটওয়্যার মেইনটেনেন্সটা হলো তোমার চেঞ্জ ওরকম ভাবে না, মানে ওয়ান কাইন্ড অফ চেঞ্জই বলা যায়। যেমন তোমার সফটওয়্যার মেইনটেনেন্স কি, তোমার সফটওয়্যারে কোনো এক্সিস্টিং সফটওয়্যারে কোনো ত্রুটি আসলো, তো সেই ত্রুটিটাকে সলভ করাটাই হলো সফটওয়্যার মেইনটেনেন্স, হ্যাঁ? তো সেটা তুমি তোমার কোডিং চেঞ্জ করে করতে পারো, কোডিং চেঞ্জ না করে করতে পারো, স্ট্রাকচারাল চেঞ্জ করে করতে পারো, স্ট্রাকচারাল চেঞ্জ না করে করতে পারো, আর্কিটেকচারাল ট্রান্সফরমেশনের মাধ্যমে করতে পারো, আর্কিটেকচারাল ট্রান্সফরমেশন না করেও করতে পারো মেইনটেনেন্স। মেইনটেনেন্সটা কখন ইনএভিটেবল হবে, হ্যাঁ? মেইনটেনেন্সটা কখন ইনএভিটেবল সেটা এখানে বলা হয়েছে, দ্য সিস্টেম রিকোয়ারমেন্টস আর লাইকলি টু চেঞ্জ while the system is being developed because the environment is changing। সবসময় বলি যে এনভায়রনমেন্ট ইজ চেঞ্জ, যখন এনভায়রনমেন্ট চেঞ্জ হবে therefore a delivered system would not meet its requirement। যখন এনভায়রনমেন্ট চেঞ্জ হবে তখন তুমি যে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিছো সেই প্রোডাক্টটা হয়তো বা সুইটেবল নাও হইতে পারে সেই এনভায়রনমেন্টের জন্য, তখন তোমার মেইনটেনেন্সের দরকার পড়বে। সিস্টেম আর টাইটলি কাপড়ড উইথ দ্যার এনভায়রনমেন্ট, হ্যাঁ? প্রতি ক্ষেত্রে এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে, যেহেতু এনভায়রনমেন্টের কারণেই আসলে আমার যে সফটওয়্যারটা যেটা আছে সেটার ভিতরে ত্রুটি বিচ্যুতি যা আছে সেটা হয়তো বা এনভায়রনমেন্টের কারণে হয় অধিকাংশ ক্ষেত্রে। When a system is installed in an environment it changes that environment and therefore changes the system requirements। যখন একটা নতুন সিস্টেমে তুমি ইনস্টল করবা, যেমন ধরো তোমার সফটওয়্যারটা তুমি বানাচ্ছ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, এখন অপারেটিং সিস্টেম অনেক ধরনের অপারেটিং সিস্টেমই আছে, তবে ধরো আমি এখন লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য অথবা অ্যান্ড্রয়েডের জন্য আমি কাজ করতে চাই, তখন তো তোমাকে সেই সফটওয়্যারটা আবার চেঞ্জ করতে হবে অথবা মেইনটেনেন্স করতে হবে আর কি। তো এই জায়গায় সেই এনভায়রনমেন্টটাকে বোঝানো হয়েছে। সিস্টেম মাস্ট বি মেইনটেইন দেয়ারফর ইফ দে আর টু রিমেইন ইউজফুল ইন অ্যান এনভায়রনমেন্ট। টাইপস অফ মেইনটেনেন্স, মেইনটেনেন্সের টাইপটা, এটা মেইনটেনেন্স ধরো কয়েক ধরনের হতে পারে। কারেক্টিভ অর মেইনটেনেন্স টু রিপেয়ার সফটওয়্যার ফল্টস, ওই যে যেটা বললাম সফটওয়্যারের রিপেয়ারমেন্টের জন্য যেটা। অ্যাডাপটিভ অর মেইনটেনেন্স টু অ্যাডাপ্ট সফটওয়্যার টু এ ডিফাইন্ড অপারেটিং এনভায়রনমেন্ট, একটু আগে যেটা বললাম ডিফাইন্ড অপারেটিং সিস্টেমে অ্যাডাপ্ট করার জন্য তোমার সফটওয়্যার মেইনটেনেন্সের দরকার লাগতে পারে, হ্যাঁ? আর হলো পারফেক্টিভ অর মেইনটেনেন্স টু অ্যাড অর মডিফাই দ্য সিস্টেম functionality, হ্যাঁ? modifying the system to satisfy new requirements, নিউ রিকোয়ারমেন্ট যখন আসলো তখন তোমার সফটওয়্যারটাকে মেইনটেনেন্স করতে হইতে পারে আর কি। এই জন্য তিন ধরনের মেইনটেনেন্স হবে, কারেক্টিভ, অ্যাডাপটিভ, পারফেক্টিভ। আর এটা হলো একটা হলো যে কোন কোন ধরনের, এটা একটা রিসার্চের থেকে নিয়ে আসছে, এটা জাস্ট দেখার জন্য যে ডিস্ট্রিবিউশন অফ মেইনটেনেন্স এফর্ট, হ্যাঁ? ফল্ট রিপেয়ারিং এর জন্য সাধারণত 70% আমাদের ফল্ট রিপেয়ারিং এর জন্য মেইনটেনেন্স করা লাগে, সফটওয়্যার অ্যাডাপ্টেশনের জন্য 18% লাগে, আর হলো ফাংশনালিটি এডিশন আর মডিফিকেশনের জন্য বাকি 65% লাগে হলো সেটার জন্য।
এটা হলো স্পাইরাল মেইনটেনেন্স মডেল। স্পাইরাল মডেল তোমরা আগেও দেখছো, তোমাদেরকে ফার্স্ট লেকচারের মধ্যে দেখিয়েছিলাম স্পাইরাল মডেল একটা। তো সেটা মেইনটেনেন্সের ক্ষেত্রে সেই স্পাইরাল মডেলটাকে ফলো করা হয়। তো সেই স্পাইরাল মডেলে তখনও ছিল ভ্যালিডেশন, অপারেশন, স্পেসিফিকেশন, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারগুলো ছিল, বাট স্পাইরাল আকারে হয় আর কি। তো এখন স্পাইরাল আকারে হয়তো বা দেখা যায় যে ফার্স্টে ভ্যালিডেশনের ব্যাপারটাই হয়তো মেইনটেনেন্সের ক্ষেত্রে নিয়ে আসলো, যে সফটওয়্যার ডেভেলপ করছে ভ্যালিডেশনের ব্যাপারটা চেক করার জন্য, তারপরে হয়তো অপারেশনের ব্যাপারটা, তারপরে স্পেসিফিকেশন, তারপরে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারগুলো হয়তো বা সে মেইনটেনেন্সের ক্ষেত্রে চেঞ্জ করবে অথবা চেক করবে। বাট স্পাইরাল মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো স্পাইরাল মডেল হলো প্রতিটা ক্ষেত্রে রিস্ক অ্যানালাইসিস করা হয় আর কি। তুমি যখন এখন চেঞ্জ করবা, তুমি যখন এখন মেইনটেনেন্স করবা, আগে তো তুমি স্পাইরাল মডেল যদি ইউজ করে থাকো তাহলে হয়তো বা দেখা যায় তুমি রিস্ক অ্যানালাইসিস করে করে তুমি তোমার সফটওয়্যারটা ডেভেলপ করছো, তোমার সফটওয়্যারটা ডেলিভার দিছো। কিন্তু আবার যখন মেইনটেনেন্সের ক্ষেত্রে আসবে তখন তোমাকে সেই একই জিনিসটাই ফলো করতে হবে। তোমাকে সেই জায়গায় নতুন যাই অ্যাড করবা সেটার আবার রিস্ক অ্যানালাইসিস করে নিতে হবে যে এটার জন্য তোমার ক্লায়েন্ট কি ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, সেই রিস্ক অ্যানালাইসিস প্রতিটা পদে পদে করে নিতে হবে। মানে স্পাইরাল মডেলের মেইন জিনিসটা হলো রিস্ক অ্যানালাইসিস। তারপর হলো মেইনটেনেন্স কস্ট। হ্যাঁ, এই যেটা আমি বললাম যে প্রথমেই বলছিলাম যে তোমার যে সফটওয়্যারটা তোমার ডেভেলপ করতে যেই কষ্ট হবে, তোমার মেইনটেনেন্স কস্ট কিন্তু তার ন্যূনতম মানে কমপক্ষে দ্বিগুণ হবে তোমার মেইনটেনেন্স সেই সফটওয়্যার। মানে আমি এটা আবারও বলি যে আমি এটা কিন্তু বলতেছি না যে তোমার ছোট ছোট আমরা যে সফটওয়্যার গুলো তৈরি করি সেগুলোর ক্ষেত্রে না কিন্তু। হ্যাঁ, এটা আমি সবসময় যে ইয়াটা সেটা হলো বড় বড় যে সফটওয়্যার গুলো তৈরি করা হয়, হ্যাঁ, প্রায় কয়েক কোটি ডলারের বিনিময়ে যে সফটওয়্যার গুলো তৈরি করা হয় সেই সফটওয়্যার গুলোর কথা বলতেছি। হ্যাঁ, তো সেগুলাতে তোমার মেইনটেনেন্স কস্টটা তোমার যে ডেভেলপমেন্ট কস্ট যা থাকে তার দ্বিগুণ হয় সবসময়। এখানে দেখো যে এটাও একটা রিসার্চের ইয়াই যে দ্বিগুণ থেকে 100 গুণও হইতে পারে তোমার সেই মেইনটেনেন্স কস্টটা। এফেক্টেড বাই বথ টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল ফ্যাক্টরস। হ্যাঁ, মেইনটেনেন্স কস্টের ক্ষেত্রে টেকনিক্যাল নন টেকনিক্যাল সবকিছুই তোমার আমলে নিতে হয় আর কি। In case a software is maintained, maintenance corrupts the software structure to makes further maintenance more difficult. হ্যাঁ, aging software can have high support cost. aging মানে অনেক বয়স হয়ে গেছে যেই সফটওয়্যারের, সেই সফটওয়্যারটাকে তুমি যদি আবার চেঞ্জ করে সেই সফটওয়্যারটাকে চেঞ্জ করে মেইনটেনেন্স করে আবার নিয়ে আসতে চাও সেটাতে হাই কস্ট পড়বে আর কি। এই জন্য হয়তো বা অনেক ক্ষেত্রে মেইনটেনেন্সের ক্ষেত্রে আবার নতুন করে সফটওয়্যার তৈরি করাটাকেই সুইটেবল মনে করা হয় আর কি, যেহেতু মেইনটেনেন্স কস্ট অনেক বেশি চলে যায় একটা পুরনো ইয়াতে। তারপরে যদি একদম যেটা হয়তো বা না হইলেই না, যে কিছু লিগেসি সিস্টেম আছে, হ্যাঁ, কিছু লিগেসি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলো হয়তো বা সেই কোম্পানির না হইলেই হয় না আর কি। সেই ক্ষেত্রে হয়তো তারা আপডেট করে সেই লিগেসি সফটওয়্যারটাকে অথবা লিগেসি সিস্টেমটাকে আর কি। এটাতে দেখা হয় এই জায়গায় মেইনটেনেন্স কস্টের একটা জাস্ট গ্রাফের আকারে দেখানো হয়েছে যে তোমার ডেভেলপমেন্ট কস্ট যা হয় তুমি দেখো যে মেইনটেনেন্স কস্ট তার থেকে অনেক অনেক বেশি। মেইনটেনেন্স কস্ট ফ্যাক্টর গুলা মানে কোন কোন ক্ষেত্রে আসলে মেইনটেনেন্স এর কস্ট গুলা যায়, হ্যাঁ, এইগুলোর কস্ট ফ্যাক্টর। এটা একটা হলো টিম স্টেবিলিটি, যেমন আমরা একটা সফটওয়্যার চালাবো সেই সফটওয়্যারটার জন্য তো একটা টিম আমাদের লাগে, সেই টিমের ভিতরে টেকনিক্যাল পার্সনরাও থাকে, নন টেকনিক্যাল পার্সনরাও থাকে। হ্যাঁ, তো সেই টিমের ক্ষেত্রে যখন তুমি একটা সফটওয়্যার চেঞ্জ করবা হয়তো বা টেকনিক্যাল পার্সনরা হয়তো বা নিজের থেকে হয়তো বা দেখে নিলেই হয়তো বা বুঝতে পারবে, তারপরে হয়তো ট্রেনিং লাগে, একবার ট্রেনিং লাগে, তারপর আর নন টেকনিক্যাল পার্সনদের তো অনেক অনেকবার ট্রেনিং দিতে হয় আর কি। আমাদের বিশেষ করে তুমি দেখো যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে সফটওয়্যারটা আছে এটার জন্যই তো আমাদের মেইনটেনেন্স কস্ট তো যায় অনেক প্রচুর টাকা। হ্যাঁ, যেহেতু এই জায়গায় অনেক নন টেকনিক্যাল পার্সনরা আছে, কিভাবে সিস্টেমটা থেকে ডাটা নিতে হবে সেগুলো শিখাতে হয়, তো সেটার জন্য ধরো নন টেকনিক্যাল পার্সন যারা আছে তাদেরকে তো মুহূর্তে মুহূর্তে প্রচুর ট্রেনিং দিতে হয়, তারপরে দেখা যায় যে অনেক ভুলভ্রান্তি করে আর কি। এগুলাই হলো টিম স্টেবিলিটি, এগুলাই হলো তোমার ওই কস্টিং এর মেইন কারণ আর কি। হুম, তারপরে কন্ট্রাকচুয়াল রেসপন্সিবিলিটি আছে। দ্য ডেভেলপার্স সিস্টেম মে হ্যাভ নো কন্ট্রাকচুয়াল রেসপন্সিবিলিটি ফর মেইনটেনেন্স, সো দেয়ার ইজ নো ইনসেন্টিভ টু ডিজাইন ফর ফিউচার চেঞ্জ। ধরো যে সফটওয়্যারটা তৈরি করলো তার সাথে হয়তো বা সেরকম কোনো কন্ট্রাক্ট নাই যে এটার মেইনটেনেন্সের দায়িত্ব তারা নিবে কি নিবে না, নিলে কয় বছর ফ্রিতে দিবে। হ্যাঁ, যদি না দেয় সেরকম কন্ট্রাকচুয়াল কোনো ইয়া না থাকে, তো
তখন হয়তো বা তোমাকে সেই কোনো প্রবলেম হইলো, প্রবলেম হওয়ার পরে তোমাদের দেখা গেল যে সেটা মেনটেন্স করার জন্য আবার আলাদা আরেকটা পার্টিকে দিতে হলো, তো আলাদা পার্টি দিলে তারা আবার তাদের মতো করে কস্টিংটা করে রাখে। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি তোমাদের, যেমন আমাদের এই ট্যাক্সের সিস্টেমটা আমাদের বাংলাদেশের ট্যাক্সের সিস্টেম, ট্যাক্স যে আমরা জমা দিই ট্যাক্স রিটার্ন, তো সেই রিটার্নটা জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের গত বছর কিন্তু একটা ডিজিটাল সিস্টেম ছিল। তো সে গত বছর ধরো আমরা অনলাইনে যারা ট্যাক্স পেয়েবল ছিল তারা অনলাইনে ট্যাক্সটা জমা দিতে পারতাম, বাট এই বছর কিন্তু ট্যাক্সটা অনলাইনে জমা দিতে পারতেছে না। কেন পারতেছে না? সেটার একটা বড় কারণ হলো সফটওয়্যারটা আমাদের আছে অলরেডি, হ্যাঁ, ট্যাক্সের জমা দেওয়ার রিটার্ন জমা দেওয়ার অনলাইন সফটওয়্যারটা আছে, হ্যাঁ, কিন্তু এই সফটওয়্যারটা যারা ডেভেলপ করছিল তারা ধরো তাদের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার কারণে তোমার এখন তারা তো আর মেনটেন্স করতে চাচ্ছে না আর কি, হ্যাঁ, তা এখন মেনটেন্স করতে না পারার কারণে এইবার ট্যাক্সের যে ইয়াটা সবাইকে ম্যানুয়ালি জমা দিতে হয়েছে আর কি। এই জন্য বললাম যে তাদের সাথে যদি সেরকম কন্ট্রাক্ট থাকতো যে আমরা 5 বছর 10 বছর তোমাদের মেনটেন্সের দায়িত্ব নিব, হ্যাঁ, তো এখন সেই মেনটেন্সের দায়িত্ব যখন নিত তাহলে তারা সেই সার্ভিসটা দিত। কিন্তু এখন যেহেতু আমার নতুন কোনো কাউকে এখনো এঙ্গেজ করা যায় নাই, এই জন্য কিন্তু এই সফটওয়্যারটা আছে, কিন্তু সফটওয়্যারটা কিন্তু অকেজো হয়ে পড়ে আছে, হ্যাঁ, মেনটেন্সের কারণে। তারপরে স্টাফ স্কিল, যেটা আমি আগেই বললাম যে স্টাফের স্কিলের ব্যাপারের জন্য ইয়ে আছে। প্রোগ্রাম এজ এন্ড স্ট্রাকচার, প্রোগ্রামের একটা এজ আছে, হ্যাঁ, এজ আছে, আবার স্ট্রাকচারের ব্যাপার আছে। সেই স্ট্রাকচারটা চেঞ্জ করতে গেলে আর বেশি এজ হয়ে গেলে তখন আলটিমেটলি তোমাদের কস্ট ফ্যাক্টরটা এমনি বেড়ে যাবে মেনটেন্সের ক্ষেত্রে। তারপরে ইভ্যালুয়েশনারি সফটওয়্যার, evolutionary software के rather than think a separate development and maintenance phase, evolutionary software is software that is designed so that it can continuously evolve throughout its lifetime। হ্যাঁ, evolutionary softwareটা হলো এটা তোমার, এটা একসাথে ডেভেলপমেন্ট মেইনটেনেন্স দুইটা থাকবে, যেটা আমি বললাম যে তুমি যখন যারা ডেভেলপ করবে তাদের সাথে যদি সেই কন্ট্রাক্টটা তৈরি করে নাও যে লাইফ টাইম আমাদেরকে এটার মেইনটেনেন্সের দায়িত্ব পালন করতে হবে, হ্যাঁ, তাহলে ধরো এই ধরনের প্রবলেম গুলো হবে না। হঠাৎ করে দেখা গেল সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা কাজ করাতে পারতেছি না আমরা, এরকম ব্যাপারগুলো কখনো আসবে না আর কি। ধরো লাইফ টাইমের জন্য যদি আমরা কন্ট্যাক্ট করে ফেলি যে সেই যেই কোম্পানির সাথে ডেভেলপ করছে সেই কোম্পানির সাথে, আর এটা তো মানে করাটা বাধ্যতামূলক আর কি, হ্যাঁ, এটা তো অনেকটা নর্মাল প্রসেস যে আমি একটা সফটওয়্যার তৈরি করব, আমার এখানে তো ধরো টেকনিক্যাল পার্সন হয়তো নাই, টেকনিক্যাল পার্সন না থাকলে আমি কিভাবে, আমার যদি এই কোম্পানির সাথে যদি আমি মেইনটেনেন্সের চুক্তি না করি তাহলে এই সফটওয়্যারটা যখন এই কোম্পানি না থাকবে সেই সফটওয়্যারটা কে চালাবে, কে আমাদেরকে সাপোর্ট দিবে, কোনো সমস্যা হলে, সমস্যা তো হইতেই পারে একটা টেকনিক্যাল জিনিসপত্র, সেটাতে তো অ্যাজ ইউজুয়াল রেগুলারলি বিভিন্ন ধরনের সমস্যা হয়। টেকনিক্যাল পার্সনরা যদি না থাকে তাহলে তো সেই সফটওয়্যার অকেজ হয়ে যাবে এমনিতেই। তারপরে ধরো মেইনটেনেন্স প্রসেস, এই জায়গায় দেখানো হয়েছে যে মেইনটেনেন্স প্রসেসটা কিভাবে ইয়া হয়, মেইনটেনেন্স প্রসেসটা কিভাবে ইয়া হয়, এক্সিকিউট হয়। ফার্স্টে একটা রিকোয়েস্ট আসবে, হ্যাঁ, যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের থেকে একটা রিকোয়েস্ট আসবে মানে চেঞ্জ করার জন্য যে আমার এটা চেঞ্জ করতে হবে। তারপরে তুমি টেকনিক্যাল পারসন, তুমি সফটওয়্যারটা ডেভেলপ করছো, তুমি সেই চেঞ্জটা ফিজিবল কিনা, সেই চেঞ্জটা তার জন্য প্রযোজ্য কিনা, তার এনভায়রনমেন্টের জন্য কার্যকর কিনা, সেগুলা অ্যানালাইসিস করবা। সেগুলো ইম্প্যাক্ট অ্যানালাইসিস, অথবা এটার কি ইম্প্যাক্ট পড়তে পারে, তার যে উদ্দেশ্যে সেই সফটওয়্যারটা বানাইছে সেই উদ্দেশ্যে কি ইম্প্যাক্ট পড়তে পারে সেগুলা অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করার পরে তারপরে তুমি রিলিজ করবা আর কি, তোমার প্ল্যান রিলিজ করবা যে তুমি সফটওয়্যারটাকে কিভাবে মেইনটেনেন্স করবা অথবা চেঞ্জ করবা, হ্যাঁ। সেই ইয়াতে ধরো ফল্ট রিপেয়ারিং এর ব্যাপারগুলো আসতে পারে, অ্যাডাপ্টেশন, যেটা মানে তোমার মেইনটেনেন্সের যে ধরন আছে সেই ধরনগুলোই আসবে আর কি, সিস্টেম এনহ্যান্সমেন্টের ব্যাপারগুলো আসতে পারে আর কি। তারপরে সেটা থেকে তুমি চেঞ্জ ইমপ্লিমেন্টেশন করবা চেঞ্জটাকে, তারপরে সিস্টেমটা রিলিজ করবা। রিলিজ করা মানে হলো আবার সিস্টেমটাকে যে যে উদ্দেশ্যে মানে তুমি সফটওয়্যারটা তৈরি করছো সেই উদ্দেশ্যে দিয়ে দেওয়া আর কি। এটা হলো মেইনটেনেন্সের প্রসেসটা। যেগুলা বললাম সেগুলো এখানে বলা হয়েছে, চেঞ্জ রিকোয়েস্ট, হ্যাঁ, চেঞ্জ রিকোয়েস্টটা কি, হ্যাঁ, তারপর চেঞ্জ ইমপ্লিমেন্টেশনটাও সেম, আমি যেটা বললাম সেগুলো প্রপোজ চেঞ্জেস,
হ্যাঁ, যে চেঞ্জটা প্রপোজ করা হয়েছে সেই চেঞ্জ করা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, হ্যাঁ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পরে যদি দেখা যায় যে না আরো কিছু প্রপোজ করা দরকার ছিল, তখন আবার এই জন্যই এই ইয়াটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এই তীর চিহ্নটা দেওয়া হয়েছে উপরেরটা। হ্যাঁ, আবার একটু ইয়া করে অ্যানালাইসিস করার পরে আবারও প্রপোজ চেঞ্জের দিকে পাঠানো হবে, পাঠানোর পরে আবার প্রপোজ করা হবে, প্রপোজ করার পরে আবার অ্যানালাইসিস করে যদি ঠিক হয় তারপর রিকোয়ারমেন্টস আপডেটিং এর জন্য পাঠানো হবে, তারপরে সফটওয়্যারটা ডেভেলপ করা হবে। তারপরে ইমার্জেন্সি রিপেয়ারের ক্ষেত্রে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি রিপেয়ার যদি দরকার লাগে তখন হয়তো বা যে আগের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কিছু কিছু ওমিট করে যেতে হয় আর কি। চেঞ্জ রিকোয়েস্টের পরে তুমি ইমপ্লিমেন্টেশন দিকে চলে যায়, হ্যাঁ, যাওয়ার পরে সোর্স কোডটা অ্যানালাইজ করা হয়, সোর্স কোডটা অ্যানালাইজ করার পরে সোর্স কোডটা মডিফাই করা হয়, তারপরে ডেলিভার মডিফাইড সিস্টেম, যে মডিফাইড যে সিস্টেমটা তৈরি করা হয় সেটা ডেলিভার দেওয়া হয়, যেটা অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি সিস্টেমে যে না লাগবে এটা একদিনের ভিতরে অথবা 2 দিনের ভিতরে তোমাকে দিতে হবে, হ্যাঁ, এরকম কোনো যদি সমস্যার ভিতরে পড়ে যায় তখন তোমার ইমার্জেন্সি রিপেয়ারের দিকে যেতে হয়। তারপর হলো মেইনটেনেন্স প্রেডিকশন, হ্যাঁ, মেইনটেনেন্স প্রেডিকশনটা হলো কি, মেইনটেনেন্স প্রেডিকশন ইজ কনসার্নড উইথ অ্যাসেসিং হুইচ পার্টস অফ দ্য সিস্টেম মে কজ প্রবলেমস এন্ড হ্যাভ হাই মেইনটেনেন্স কস্ট, হ্যাঁ, প্রেডিক্ট করা হয় আর কি তোমার কোন পার্টটাকে মেইনটেনেন্স করতে হবে সফটওয়্যারের, আর সেটার কস্টটা কি পরিমাণ হইতে পারে সেটা প্রেডিক্ট করা হয় আর কি আগের থেকে আর কি। যদিও বা প্রেডিকশনের সাথে যে একজ্যাক্টটা মিলবে তাও না কিন্তু, হ্যাঁ, বাট একটা প্রেডিকশন দিয়ে দেওয়া হয় আর কি। এই জায়গায় দেখো মেইনটেনেন্স প্রেডিকশনের একটা ইয়া দেখা হয়েছে, প্রেডিকশন কি কি ক্ষেত্রে হইতে পারে, প্রেডিক্টিং মেইনটেনেবিলিটি, হ্যাঁ, প্রেডিক্টিং সিস্টেম চেঞ্জেস, প্রেডিক্টিং মেইনটেনেন্স কস্ট, এই তিনটা ইয়াতে এই যে কোশ্চেন যেগুলো আছে এই কোশ্চেন গুলোর অ্যান্সার খুঁজে বের করে প্রেডিকশনটা করা হয় আর কি। সেটাই এখানে দেখানো হয়েছে, এটাও একটা রিসার্চ, এই একটা রিসার্চের থেকে এটা নেওয়া হয়েছে। তারপর হলো চেঞ্জ প্রেডিকশন, predicting the number of changes কয়টা চেঞ্জ হইতে পারে requires an understanding of the relationship between a system and its environment, হ্যাঁ, এই সিস্টেম আর এনভায়রনমেন্টের ভিতরে যে রিলেশনশিপটা সেটা বুঝতে হবে, হ্যাঁ, প্রথমে tightly coupled system require changes whenever the environment is change, factor influencing these relationship আর যেসব ফ্যাক্টরগুলা ইনফ্লুয়েন্স করে আর কি, হ্যাঁ, ইয়ার ক্ষেত্রে ওই কাপলিং এর ক্ষেত্রে যে সিস্টেম, যে কাপল সিস্টেম যে বলা হয়েছে সেটার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে সেটা হলো নাম্বার এন্ড কমপ্লেক্সিটি অফ সিস্টেম ইন্টারফেসেস, নাম্বার অফ ইনহেরেন্টলি ভোলাটাইল সিস্টেম রিকোয়ারমেন্টস, দ্য বিজনেস প্রসেস হোয়ার দ্য সিস্টেম ইজ ইউজড, এই তিনটা জিনিসই ইনফ্লুয়েন্স করে সিস্টেম আর এনভায়রনমেন্টের ভিতরে কাপলিং তৈরি করতে। তারপর হলো ম্যাট্রিক্স তো তোমরা বুঝোই মেজারমেন্টের জন্য ইউজ করা হয়, কমপ্লেক্সিটি ম্যাট্রিক্স, কমপ্লেক্সিটিটা তুমি কিভাবে মেজার করবা, হ্যাঁ, সেটা এখানে বলা হয়েছে প্রেডিকশনস অফ মেইনটেনেবিলিটি ক্যান বি মেড বাই অ্যাসেসিং দ্য কমপ্লেক্সিটি অফ এ সিস্টেম কম্পোনেন্টস, সিস্টেম কম্পোনেন্টস এর কমপ্লেক্সিটির উপর ভিত্তি করে কমপ্লেক্সিটিটা মেজার করা হবে। Studies have shown that most maintenance effort is spent on a relatively small number of system components, হ্যাঁ, আর complexity depends on complexity of control structure, complexity of data structure, procedure and module size, এই তিনটা বিষয়ের উপরে মূলত ডিপেন্ড করে কমপ্লেক্সিটি। তারপরে প্রসেস মেট্রিক আছে, প্রসেস মেট্রিকটাও জাস্ট প্রসেসটাকে মেজার করার জন্য যে যে ফ্যাক্টরগুলা কনসিডার করতে হবে সেগুলো এখানে বলা হয়েছে। আমাদের হয়তো বা কিছুক্ষণের ভিতরে আবার আমরা ডিসকানেক্ট হয়ে যাব, তো আবার আমাদেরকে আসতে হবে আর কি, কারণ এটার আরো কিছু স্লাইড বাকি রয়ে গেছে, আর বোধহয় প্রায় 10টার মতো স্লাইড বাকি রয়ে গেছে, হ্যাঁ, কয়টা হইলো, তো সেই হিসেবে হয়তো আর একটু আসতে হবে আর কি আমাদের। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে
তোমাদেরকে এই তো 10 মিনিটের ভিতরে শেষ করে দিব আর কি। হ্যাঁ, আর 10টা মিনিট লাগবে আমার। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, প্রসেস ম্যাট্রিক্সটা দেখলাম। তারপর হলো আর্কিটেকচারাল এভ্যালুয়েশন। হ্যাঁ, যেটা আগেই বললাম যে আর্কিটেকচারাল ইভ্যালুয়েশনটা এই মেইনটেন্যান্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দ্যার ইজ এ নিড টু কনভার্ট মেনি legacy সিস্টেম ফ্রম এ সেন্ট্রালাইজড আর্কিটেকচার টু ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। লিগেসি সিস্টেমে তোমার ছিল হইলো সেন্ট্রালাইজ একটা আর্কিটেকচার। সেন্ট্রালাইজ মানে হইলো একটা জায়গা থেকে আমরা ডাটা পাঠাবো আর একটা জায়গায় একটা সার্ভারে জাস্ট খালি, অথবা একটা ডাটাবেজে ডাটা সেন্টারে সেটা শুধু স্টোর হবে। হ্যাঁ, বাট লিগেসি সিস্টেম ছিল এটা। এখন এটা থেকে তুমি আর্কিটেকচারাল চেঞ্জ করতে যাও, সেটা হলো ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য দেখা যায় যে কিছু ক্লায়েন্টের জন্য একটা সার্ভার থাকবে, আরো কিছু ক্লায়েন্টের জন্য আরেকটা সার্ভার থাকবে আর কি। এরকম করে আমরা ডিস্ট্রিবিউট করতে চাই আর কি, সেই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতে চাই আর কি। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের সেন্ট্রালাইজের ক্ষেত্রে হয়ে যাবে আর কি, মানে সেন্ট্রালাইজ থেকে আমরা যেহেতু ডিস্ট্রিবিউটে যেতে চাই তখন সেটা হবে হলো আর্কিটেকচারাল ইভলিউশন। একটা আর্কিটেকচার থেকে আরেকটা আর্কিটেকচারে আমরা যাব। তো সেই ক্ষেত্রে ধরো চেঞ্জ ড্রাইভারটা চেঞ্জ করতে হবে। হার্ডওয়্যার কস্ট, এই ক্ষেত্রে কি কি আসবে? হার্ডওয়্যার কস্ট, সার্ভারস আর চিপার দেন মেইন ফ্রেমস। হয় সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে চিন্তা করতে হবে যে মেইন ফ্রেম আমরা ইউজ করব নাকি সার্ভার ইউজ করব আলাদাভাবে আর কি। তো সেই জিনিসগুলো আসবে আর কি, যে কস্টিং এর ক্ষেত্রে আর কি, যে আমার অ্যানালাইসিস করার জন্য। তারপর ইউজার ইন্টারফেস এক্সপেকটেশন, তারপর হলো ডিস্ট্রিবিউটেড অ্যাক্সেস টু সিস্টেম। এই জিনিসগুলা আমাদেরকে চিন্তা করতে হবে আর্কিটেকচারাল ইভলিউশন যখন আমরা যাব। এই যে গেল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো আছে। কেন আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমের দিকে আমরা যাব সেন্ট্রালাইজ একটা সিস্টেম থেকে, সেই যেগুলো বিজনেস ইম্পর্টেন্সের ব্যাপারটা আছে, সিস্টেম এজ, সিস্টেম স্ট্রাকচার, হার্ডওয়্যার, প্রকিউরমেন্ট পলিসির কারণেও যেতে হইতে পারে আর কি। এগুলো ডেসক্রিপশন গুলো বলা আছে, সেগুলো তোমরা নিজেরা একটু পড়বা। তারপর লিগেসি সিস্টেম স্ট্রাকচারটা আমরা এদিকে দেখবো। এই দেখো লিগেসি সিস্টেম স্ট্রাকচার, দেখো এটা হলো একটা আইডিয়াল মডেল ফর ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, প্রথম চিত্রটা। আর দ্বিতীয় চিত্রটা হলো রিয়েল লিগেসি সিস্টেম। রিয়েল লিগেসি সিস্টেমে দেখা গেল যে তোমার যে সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলা বিশৃঙ্খল অবস্থায় আছে। হ্যাঁ, আর আইডিয়াল মডেল ফর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন সার্ভিসগুলা যখন এই ইয়াতে আসবে আমাদের আর্কিটেকচারটা, তখন দেখা গেল যে সার্ভিসগুলো আমাদের একটা সুশৃঙ্খল অবস্থায় আসছে। এই জন্য লিগেসি সিস্টেমে মূলত নিয়ে আসায় অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল সার্ভিসের কারণেই আর কি। হ্যাঁ, একটা সেন্ট্রালাইজ একটা সিস্টেম যদি আমরা ডেভেলপ করে রাখি, দেখা যায় যে সেই ক্ষেত্রে অধিকাংশ সার্ভিসগুলো বিশৃঙ্খল অবস্থায় থাকবে, বা ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকলে খুবই সুশৃঙ্খল অবস্থায় থাকবে, অর্গানাইজড ওয়েতে থাকবে। তারপরে এই জায়গায় লেয়ার ডিস্ট্রিবিউশন মডেল, তোমরা নেটওয়ার্ক মডেলটা দেখে আসছো, সেরকম একটা মডেল, সেটাও একটা রিসার্চেরই ফল। হ্যাঁ, জাস্ট এই যে তোমরা বেসিকটা দেখতেছো যে প্রেজেন্টেশন, ডাটা ভ্যালিডেশন কি কি কাজগুলো করতে হবে লেয়ার ডিস্ট্রিবিউশন মডেলের ক্ষেত্রে। প্রেজেন্টেশনটা করতে হবে, ডাটা ভ্যালিডেশনের ব্যাপারটা দেখতে হবে, ইন্টারাকশন কন্ট্রোলটা দেখতে হবে, যে ইন্টারাকশনটা হচ্ছে কিনা আমার